ওকে, সো প্রিন্সিপালস নিয়ে আমাদের কথা বলা হয়ে গেছে। আজকে আমরা কথা বলবো অ্যাকাউন্টিং এর অ্যাজাম্পশন নিয়ে। তো অ্যাজাম্পশন নিয়ে কথা বলার আগে একটু প্রিন্সিপালস আর অ্যাজাম্পশন এই দুইটা টার্মিনোলজির মধ্যে একটু ডিফারেন্স আমাদেরকে জানা দরকার। আচ্ছা, প্রিন্সিপালস হচ্ছে অনেকটা লয়ের মতো, রুলস রেগুলেশন। প্রিন্সিপালস হচ্ছে লাইক ল, আইন, যে কেউ যদি মেনে না চলে তাহলে মনে করো যে তার পানিশমেন্ট হতে পারে, ফাইন হতে পারে। এমন না কিন্তু যে মানুষ এটা মেনে চলবেই, তুমি একটা আইন তৈরি করবা আর এটা মানুষ মেনে চলবেই। কারণ আইন কিন্তু আসলে মানুষ মেনে চলবে না বিধায় আইন তৈরি করতে হয়। তাহলে আইনের প্রয়োগ বলতে এই প্রিন্সিপালস এর সাথে যদি আমরা মিলিয়ে বলি যে প্রিন্সিপালস হচ্ছে যে গাইডলাইন্স অফ অ্যাকাউন্টিং that are considered like the rules regulation law, যেগুলো অনেকটা ল এর মতো। আর অ্যাজাম্পশন, দেখো অ্যাজাম্পশন তো শব্দটা থেকেও বোঝা যাচ্ছে আমরা বিভিন্ন সময় আমরা অনেক কিছু অ্যাজিউম করি। অ্যাজাম্পশন অনুমান করি, রাইট? তো তুমি আমি যা অনুমান করি তা কি সব সময় সত্যি হয়? হয় না কিন্তু। হ্যাঁ স্যার। একটা জিনিস আমরা অনুমান করে আসি, এটা হতেও পারে নাও হতে পারে, একটা সম্ভাবনা থাকে আর কি। আর সো এই অ্যাকাউন্টিং এ তাহলে প্রিন্সিপালস আর অ্যাজাম্পশনের মধ্যে একটা ডিফারেন্স আছে। প্রিন্সিপালস হচ্ছে মেনে চলতেই হবে তোমাকে, এটা মেনে চলা ম্যান্ডেটরি। যদি মেনে না চলি তাহলে ফাইন হবে। অন্যভাবে বলতে পারি যে প্রিন্সিপালস আর নট ফ্লেক্সিবল। আইন কিন্তু সাধারণত ফ্লেক্সিবল হয় না, খুব কম। হ্যাঁ, যে সবার জন্য কেউ মেনে না চললে তাকে ফাইন দিতে হবে। আর অ্যাজাম্পশনটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি আছে। অ্যাজাম্পশন যে সবসময় সত্য হবে অ্যাকাউন্টিং এ তা কিন্তু না, এটা মাঝে মাঝে সত্য হবে, অনেক সময় এক্সেপশন থাকতে পারে যে এই ক্ষেত্রে অ্যাজাম্পশনটা সত্য না। অথবা অ্যাজাম্পশন যে আমরা সবসময় মেনে চলবো তাও কিন্তু না, মাঝে মাঝে আমরা হয়তো বা মেনে চলবো, ম্যাক্সিমাম সময় মেনে চলবো। অনেক সময় এরকম হতে পারে যে আমরা অ্যাজাম্পশনটা মেনে চলতে পারতেছি না, অ্যাজাম্পশনের ব্যতিক্রম থাকতে পারে। তো এরকম এই অ্যাজাম্পশন গুলোও কিন্তু হচ্ছে অ্যাকাউন্টিং এর এক একটা কনসেপ্ট। তো আমরা প্রিন্সিপালস যেমন 4টা পড়েছিলাম, আমাদের অ্যাকাউন্টিং এ অ্যাজাম্পশনও আছে 4টা। এই অ্যাজাম্পশন 4টা নিয়ে আমরা প্রথমে আজকে কথা বলবো। অ্যাকাউন্টিং এ অনেক কিছুই 4টা করে আমরা পাবো। আচ্ছা, তো 4টা অ্যাজাম্পশনের মধ্যে প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। এই গোয়িং কনসার্ন, গোয়িংটা কথাটা শব্দটা হচ্ছে দেখো একটা কন্টিনিউয়াস টেন্স, মানে চলমান। গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনের এখানে কনসেপ্ট যেটা লেখা হয়েছে যে ইট অ্যাজিউমস অর্গানাইজেশন উইল কন্টিনিউ ইনটু ফোরসিয়েবল ফিউচার। ফোরসিয়েবল ফিউচার মানে হচ্ছে দ্য ফিউচার আপ টু হুইচ উই ক্যান ফোরকাস্ট, যতদূর পর্যন্ত আমরা অনুমান করতে পারি। মানে একটা বিজনেস অর্গানাইজেশন আমরা যতদিন পর্যন্ত ধারণা করি ততদিন পর্যন্ত চলবে, এটা বন্ধ হবে না। অন্যভাবে আমরা আরো বলতে পারি যে বিজনেস অর্গানাইজেশন উইল কন্টিনিউ ফর আনলিমিটেড টাইম, অসীম সময় পর্যন্ত চলতেই থাকবে, ইনফিনিটিভ। মানে হচ্ছে যে একটা বিজনেস অর্গানাইজেশন যখন এস্টাবলিশড হবে সাধারণত এই কোম্পানিটা আর বন্ধ হবে না। সাধারণত কথাটা কিন্তু আমি বলছি, দেখো তার মানে অসাধারণ হতে পারে।
তো সাধারণত একটা বিজনেস অর্গানাইজেশন বন্ধ হবে না, কথাটা হচ্ছে এরকম যে যদি বিজনেস অর্গানাইজেশনের অবজেক্টিভটা ফুলফিল হয়। তো অবজেক্টিভ বলতে সাধারণত আমরা বুঝে থাকি যে প্রফিট হওয়া, সাবস্টেন্সিয়াল পরিমাণ প্রফিট, পর্যাপ্ত প্রফিট হওয়া। তো যদি একটা বিজনেস নিয়মিত পর্যাপ্ত পরিমাণ প্রফিট করে, তাহলে একটা কোম্পানি এস্টাবলিশড হওয়ার পর থেকে আজীবন কিয়ামত পর্যন্তই চলতে থাকবে, এটা কখনো বন্ধ হবে না। 50 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর পর্যন্ত একটা কোম্পানি চলতে পারে, এটা বন্ধ হবে না। যে এস্টাবলিশ করছে সে থাকবে না, কিন্তু তার নেক্সট প্রজন্ম, তারপরে নেক্সট প্রজন্ম, এভাবে ইনহেরিট করতে করতে চলতেই থাকবে। তো আমরা কিন্তু বলতেছি এটা একটা অ্যাজাম্পশন, এটার কিন্তু ব্যতিক্রম হতে পারে। ব্যতিক্রম কখন হবে? তো আমরা বললাম যে যদি বিজনেসটার প্রফিট কন্টিনিউ হয় তাহলে বিজনেসটা বন্ধ হবে না, কিন্তু যদি প্রফিট না হয় তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। দ্যাট মিনস যদি বিজনেসটার অবজেক্টিভ ফুলফিল হয় তাহলে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন ঠিক থাকবে, তার মানে বিজনেসটা বন্ধ হবে না সাধারণত। তবে যদি প্রফিট না হয়, লস হয়, তাহলে লস করে কি এমন কোনো বোকা মানুষ পাওয়া যাবে যে প্রতি বছর লস করতেছে কিন্তু সে বিজনেসটা কন্টিনিউ করবে? না স্যার। পাওয়া যাবে না। তার মানে যদি প্রফিট না হয় তাহলে কিন্তু বিজনেস একটা সময় গেলে বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে গোয়িং কনসার্নের মেইন কথা। আচ্ছা, এখন দেখি মনিটারি ইউনিট অ্যাজাম্পশন। মনিটারি কথাটা আসছে মানি থেকে, মানে টাকা পয়সা থেকে এক কথায়। তো ইউনিট মানে হচ্ছে একক। তো মনিটারি ইউনিট অ্যাজাম্পশনের মেইন কনসেপ্টটা হচ্ছে যে যখন অ্যাকাউন্টিং এ আমরা কোনো ট্রানজাকশনকে রেকর্ড করব, কোনো লেনদেন যখন রেকর্ড করব, তখন সেটাকেই শুধু আমরা রেকর্ড করব যেটাকে টাকার অঙ্কে প্রকাশ করা যায়। দেখো এখানে লেখা আছে অনলি ট্রানজাকশন ডেটা that can be expressed in terms of money is included in the accounting records। মানে যেই ট্রানজাকশনটাকে টাকার অঙ্কে প্রকাশ করা যাবে শুধু সেটাকেই আমরা রেকর্ড করব। এখন টাকার অঙ্কে প্রকাশ করা বলতে আমরা কি বুঝি? টাকার অঙ্কে প্রকাশ করা বলতে যে ট্রানজাকশনের একটা ইকোনমিক ভ্যালু থাকবে। মনে করো যে স্যালারি পেমেন্ট করতেছো তুমি, নিশ্চয়ই একটা অ্যামাউন্ট আছে, 10,000, 20,000, 50,000, 100 টাকা, হোয়াট এভার। তুমি একটা কলম কিনতেছো, সেটার একটা ভ্যালু আছে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, হোয়াট এভার। তুমি একটা টি শার্ট কিনতেছো, তার একটা ভ্যালু আছে। তুমি একটা মোবাইল ফোন কিনতেছো, একটা ল্যাপটপ কিনতেছো, তার একটা ভ্যালু আছে। তো যেই ট্রানজাকশন গুলোকে টাকার অঙ্কে প্রকাশ করা যাবে শুধু সেগুলোকেই আমরা রেকর্ড করব। টাকার অঙ্কে প্রকাশ করা যাবে না এরকম কোনো কিছুকে আমরা অ্যাকাউন্টিং এ রেকর্ড করতে পারবো না। দেখো এটা কিন্তু অ্যাজাম্পশন, আমরা আগেই বলেছি অ্যাজাম্পশনের ব্যতিক্রম দুই একটা থাকতে পারে। তো এই অ্যাজাম্পশনটার ব্যতিক্রম আছে, প্রত্যেক অ্যাজাম্পশনেরই ব্যতিক্রম আছে। যদি ব্যতিক্রম না থাকতো তাহলে এগুলোকেও আমরা প্রিন্সিপালি বলতে পারতাম। যেহেতু অ্যাজাম্পশন তার মানে এগুলোর ব্যতিক্রম হবেই। তো আমরা ধরে নিচ্ছি যে যেটাকে টাকার অঙ্কে প্রকাশ করা যায় না সেটাকে অ্যাকাউন্টিং এ রেকর্ড করা যায় না, এই কথাটা কিন্তু এই অ্যাজাম্পশনের মেইন কথা। এখন আমরা দুই একটা ব্যতিক্রম দেখি। ব্যতিক্রমটা কেমন হতে পারে? যেমন কোন একটা কোম্পানির মার্কেটে খুব সুনাম আছে, যে কোনো একটা প্রতিষ্ঠান মার্কেটে খুব সুনাম আছে। তো সুনামের ইংরেজি কিন্তু হচ্ছে গুড উইল। এই গুড উইল মানে হচ্ছে সুনাম, রেপুটেশন। আচ্ছা, তো এই যে কোন একটা ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের অনেক সুনাম আছে, গুড উইল আছে, এই গুড উইলটাকে কিন্তু আমরা আসলে টাকার অঙ্কে প্রকাশ করতে পারি না। মনে করো একটা মানুষ খুব ভালো মানুষ, এই ভালো মানুষটা আসলে কত টাকার ভালো মানুষ এটা কিন্তু আমরা টাকার অঙ্কে প্রকাশ করতে পারবো না।
তুমি একটা ভালো ছেলে অথবা তুমি একটা ভালো মেয়ে, কিন্তু এই যে তুমি কত টাকার ভালো ছেলে অথবা কত টাকার ভালো মেয়ে, তোমার যে ভালোত্বটা, এই ভালোত্বটাকে কিন্তু আমরা টাকার অঙ্কে প্রকাশ করতে পারতেছি না এই অ্যাজাম্পশন অনুযায়ী। কারণ অ্যাজাম্পশন বলছে সেটাকে টাকার অঙ্কে প্রকাশ করা যাবে না, সেটাকে রেকর্ড করা যাবে না। কিন্তু অ্যাকাউন্টিং এটার ব্যতিক্রম করে। যদি কোনো বিজনেস অর্গানাইজেশনের কোনো গুডউইল থেকে থাকে, সব প্রতিষ্ঠানের গুডউইল থাকে না। দেখবা যে একটা কোম্পানি মার্কেটে ওই প্রোডাক্টটা খুব বিক্রি হয়, তো এই যে কোনো একটা কোম্পানির যে গুডউইল বা সুনাম, এই সুনামটাকে কিন্তু আমরা অ্যাকাউন্টিং এ রেকর্ড করি। তার মানে সেই সুনামের ক্ষেত্রে আমরা এই অ্যাজাম্পশনটা মেনে চলতেছি না, বাকি সব সময় অ্যাজাম্পশনটা আমরা মেনে চলি। এরকম শুধু গুডউইল না, আরো দুই একটা আছে। তারপরে তোমরা বিভিন্ন প্রোডাক্টের পেটেন্ট থাকে, তারপরে বইয়ের মধ্যে তোমরা লেখা দেখবা কপিরাইট থাকে। এই কপিরাইট, গুডউইল বা পেটেন্ট, কপিরাইট মানে হচ্ছে যে কোনো একটা লেখকের বই তার অনুমতি ছাড়া তুমি প্রিন্ট করে বাজারে বিক্রি করতে পারবা না। যদি তুমি প্রিন্ট করে বিক্রি করো, যেমন আমরা যে বইগুলো কিনি, তোমরা যে এগুলো বিদেশি বই, সেগুলো নীলক্ষেতে ফটোকপি কিনতে পারো, অ্যাভেলেবেল। কিন্তু বাংলাদেশি রাইটারের কোনো বই যদি হয়ে থাকে, সেটা তুমি ফটোকপি নীলক্ষেতে অ্যাভেলেবেল পাবা না। কারণ বাংলাদেশি রাইটার যদি নীলক্ষেতওয়ালারা ফটোকপি করে বিক্রি করে, তাহলে তার নামে মামলা করে দেবে। এটাই হচ্ছে কপিরাইট। তো কপিরাইট হচ্ছে সিম্পলি একটা সিল থাকে, বাট এটার ভ্যালু অনেক। এটাকে টাকার অঙ্কে কিন্তু সহজে প্রকাশ করা যায় না, কিন্তু অ্যাকাউন্টিং টাকার অঙ্কে প্রকাশ করে। দ্যাট ইজ দ্য এক্সেপশন টু দ্য মনিটারি ইউনিট অ্যাজাম্পশন। তাহলে মনিটারি ইউনিট অ্যাজাম্পশনের মেইন কনসেপ্টটা কি হলো, যে যখন আমরা কোনো কিছুকে রেকর্ড করব, মনে রাখতে হবে যেটাকে টাকার অঙ্কে প্রকাশ করা যাবে শুধু সেটাকেই রেকর্ড করব, যেটাকে টাকার অঙ্কে প্রকাশ করা যাবে না সেটাকে রেকর্ড করব না। এবার হচ্ছে ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন। আচ্ছা, আমার কথা যদি বোঝা না যায় অথবা শোনা না যায়, তাহলে কিন্তু তোমরা রেসপন্স দিতে হবে। হুম, ঠিক আছে। কারণ আমার আবার মাঝে মাঝে কনফিউজড হয়, আমি নিজে কনফিউজড হয়ে যাই যে তোমরা শুনতে পারতেছো কিনা। আচ্ছা, দেখো, ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন। এন্টিটি কথাটার অর্থ হচ্ছে সত্তা, ব্যক্তি সত্তা। যেমন আমরা সবাই কিন্তু এক একজন ব্যক্তি। এখানে আমরা ক্লাসে যারা আছি, প্রত্যেকটা মানুষ এক একজন ব্যক্তি, ইন্ডিভিজুয়াল। আমাদের সবার একটা আইডেন্টিটি আছে, আমাদের সবার একটা, যেমন তোমাদের প্রত্যেকের আইডি নাম্বার আছে আলাদা আলাদা। আমাদের সবার একটা লেভেল থাকে, সবার একটা স্ট্যাটাস থাকে, সবার একটা পছন্দ থাকে, অপছন্দ থাকে, যোগ্যতা থাকে, উইকনেস থাকে, স্ট্রেংথ থাকে, অনেক কিছু থাকে ব্যক্তিগত সবার। তার মানে সবাই কিন্তু আমরা একজন আরেকজনের কাছ থেকে আলাদা। তো ইকোনমিক এন্টিটি হচ্ছে অর্থনৈতিক সত্তা। ইকোনমিক কথাটার অর্থ হচ্ছে আর্থিক অথবা অর্থনৈতিক। আচ্ছা, তো ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনের মেইন কনসেপ্টটা হচ্ছে যে অল দা বিজনেস organizations are artificial entity। প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশনই হচ্ছে আর্টিফিশিয়াল এন্টিটি। মানে তোমার আমার যেমন সবার আলাদা আলাদা সত্তা আছে, ঠিক সেম প্রতিটা বিজনেস অর্গানাইজেশনেরও একটা আলাদা আলাদা সত্তা অথবা এন্টিটি আছে। এখন কোশ্চেন হলো যে আলাদা এন্টিটি দিয়ে আসলে আমরা কি বুঝি? আলাদা এন্টিটি দিয়ে আমরা বুঝি, যেমন মনে করো যে তুমি একটা খারাপ কাজ করলা, অপরাধ করলা, তোমার অপরাধের শাস্তিটা যদি আমি আরেকজনকে দেই, অথবা আমি একটা অপরাধ করলাম, আমার অপরাধের শাস্তিটা যদি অন্য কাউকে দেয়া হয়, তাহলে কি সে মেনে নেবে? সাধারণত মেনে নেবে না। এক, আবার তুমি যেটা
অ্যাচিভ করলা, তোমার একটা অ্যাচিভমেন্ট, মনে করো তুমি মিড টার্মে 23 নাম্বার পেলা, এটা তোমার ডেফিনেটলি একটা গুড অ্যাচিভমেন্ট। এখন তোমার 23 যদি আমি আরেকজনকে, তোমার কোনো ফ্রেন্ডকে, তোমার খুব ক্লোজ ফ্রেন্ড কাউকে দিয়ে দেই, সে ক্লোজ ফ্রেন্ড খুব ভালো কথা, কিন্তু তোমার মার্কসটা যদি আমি তাকে দেই, সেটা কিন্তু তুমি মেনে নিবে না, কারণ এই মার্কসটা হচ্ছে তোমার অর্জন। তো ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনের মেইন কনসেপ্টটা হচ্ছে প্রত্যেকটা অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিস আলাদা আলাদা করে হিসাব রাখতে হবে। এক কোম্পানির অ্যাক্টিভিটিস আরেক কোম্পানির অ্যাক্টিভিটিসের সাথে মিক্স আপ করা যাবে না। তাহলে আমরা যদি লিখে রাখি যে অ্যাক্টিভিটিস অফ ওয়ান কোম্পানি should be kept separate from the activities of other companies, even from the activities of the owner of the company। মানে শুধু অন্য কোম্পানি থেকে একটা কোম্পানির অ্যাক্টিভিটিস কি আলাদা রাখতে হবে তাই না, একটা কোম্পানির অ্যাক্টিভিটিস কোম্পানির ওনার যে থাকে, কোম্পানির যে মালিক থাকে, মালিকের অ্যাক্টিভিটিসের সাথেও মিক্স আপ করা যাবে না। প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা ব্যক্তি সেপারেট সেপারেট, সবার অ্যাক্টিভিটিস, তোমার 2টা কোম্পানি থাকতেই পারে, তোমার 10টা কোম্পানি থাকতেই পারে, অনেক মানুষ আছে তুমি জানোই না যে তার মানে 100-এর বেশি কোম্পানি আছে। তো একটা থাক একাধিক থাক, একটা মানুষের বিজনেস অর্গানাইজেশন থাকতেই পারে, তবে প্রতিটা অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিস আলাদা আলাদা হিসাব রাখতে হবে, কারণ আছে। যেমন একটু আগে আমি এক্সাম্পল দিলাম যে একজন স্টুডেন্টের মার্কস যদি আরেকজনকে দেই, তাহলে সে ভালো মার্কস পেলে ভালো না, এটা আসলে মেনে নেওয়া যাবে না। যার যেটা মার্কস তাকে সেটাই দেওয়া উচিত। প্রত্যেকটা কোম্পানির যে পারফরমেন্স থাকবে, পারফরমেন্স মানে সে প্রফিট করলো নাকি লস করলো, এই পারফরমেন্সটা আলাদা আলাদা করে আসলে হিসেব রাখতে হয়। একটা কোম্পানি প্রফিট করলো, তুমি যদি তাকে লসের তকমা লাগাই দাও, তাহলে তো সে ডিসঅ্যাপয়েন্টেড হবে, অথবা তার প্রতি ইনজাস্টিস করা হলো। আর একটা কোম্পানি লস করলো, তুমি যদি তাকে প্রফিটের তকমা লাগিয়ে দাও, তাহলে সে কিন্তু খুব খুশি হবে, কিন্তু প্রফিট সে করেনি। দ্যাটস ওয়াই প্রতিটা কোম্পানির অ্যাক্টিভিটিস আলাদা আলাদা করে হিসেব রাখতে হবে। এটাই হচ্ছে ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনের মেইন কথা। লাস্ট আমাদের যে অ্যাজাম্পশন, 4টা অ্যাজাম্পশনের মধ্যে চতুর্থ অ্যাজাম্পশনটা হচ্ছে টাইম পিরিয়ডিসিটি অথবা টাইম পিরিয়ড অ্যাজাম্পশন। আচ্ছা, তো টাইম পিরিয়ডিসিটি অ্যাজাম্পশনের মেইন কথাটা হচ্ছে যে টোটাল লাইফ অফ দ্য বিজনেস ইজ ডিভাইডেড ইনটু স্মল পার্টস। গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনে আমরা একটা কথা বলেছিলাম যে একটা কোম্পানি এস্টাবলিশড হওয়ার পরে এটা কন্টিনিউ চলতেই থাকবে, সাধারণত বন্ধ হবে না, যদি কোনো প্রবলেম না হয় তাহলে, আদারওয়াইজ কোম্পানিটা বন্ধ হবে না, এটার অ্যাক্টিভিটি চলতেই থাকবে, চলমান। এখন এই টাইম পিরিয়ডিসিটি অ্যাজাম্পশনের মেইন কথাটা হচ্ছে যে একটা বিজনেসের যেটাই লাইফ হোক না কেন, ধরে নাও যে 10 বছর, 5 বছর, 20 বছর, 100 বছর, হোয়াট এভার, একটা বিজনেসের যে টাইম লাইফ টাইম থাকবে, এই লাইফ টাইমটাকে ছোট ছোট ভাগে ভাগ করতে হয়। এখন ছোট ছোট ভাগে কেন ভাগ করতে হয় তার কিন্তু কারণ আছে। যেমন প্রথম যদি আমরা একটু চিন্তা করি যে আমরা যে হিউম্যান বিইং, এই হিউম্যান বিইং আমাদের লাইফটাকে কিন্তু আমরা ছোট ছোট ভাগে ভাগ করি।
আমাদের লাইফটাকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করি। যেমন কথার কথা যদি আমরা বলি যে আমাদের 0 থেকে 4 ইয়ার্স পর্যন্ত আমাদের এই সময়টা হচ্ছে আসলে আমরা কিচ্ছু করি না, শুধু আমাদের গ্রোয়িং আপ হয়। 0 থেকে 3-4 বছর বয়স পর্যন্ত, ইদানিং অবশ্য 3-4 বছরের বয়সেই বাচ্চা কাচ্চাদেরকে স্কুলে মানুষ খামাখা দিচ্ছে, বা ট্রেডিশন হয়ে গেছে, এখন স্কুলে দিতে হচ্ছে, পাঠাতে হচ্ছে। কিন্তু আজকের থেকে আরো বেশ কিছুদিন আগে তোমরাও হয়তো বা 4 বছর বয়সে স্কুল শুরু করেছো, কিন্তু আমার মনে হয়, আমার কথা যদি আমি বলি, আমি 4 বছর 4.5 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করেছি, ঠিক আছে, বাসায় পড়াশোনা করেছি, কিন্তু স্কুল যাইনি। আচ্ছা, তো যাই হোক, একটু একটু ভ্যারি করতেই পারে, কিন্তু এই যে আমাদের 4-5 বছর বয়স, এটা আসলে আমরা জাস্ট গ্রোয়িং আপ হয় আমাদের। এরপরে এই 5 থেকে 25 বছর সময়টা, এটা হচ্ছে আমরা আমাদের এডুকেশন, আমরা পড়াশোনা করি। নিশ্চয়ই কেউ সরাসরি অনার্সে তোমরা কেউ ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হও নাই, আগে তুমি স্কুল থেকে শুরু করে গ্র্যাজুয়ালি তুমি এখানে আসছো। তারপরে মনে করো 25 থেকে 45-50 বছর বয়স পর্যন্ত এই সময়টা হয় আমাদের এস্টাবলিশমেন্ট। এস্টাবলিশমেন্ট বলতে অনেক কিছু। এস্টাবলিশমেন্ট বলতে তুমি কত বড় ইঞ্জিনিয়ার হবা, কত বড় বিজনেসম্যান হবা, কত বড় লোক হবা, এই সাধারণত এর মধ্যেই বোঝা যায় যে তুমি কত বড় ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছ অথবা সামনে হবা, এর মধ্যেই বুঝতে পারবা তুমি। এই সময়ের মধ্যে আমাদের বিয়ে শাদী হয়, ফ্যামিলি হয়, রেসপন্সিবিলিটি হয় নতুন নতুন। এরপরে যদি আমরা দেখি যে মনে করো 45 বা 50 থেকে 55-60, এই সময়টা আমাদের চিন্তাধারা আরো অনেক বড় হয়। এটা ডিপেন্ড করে আসলে তুমি এস্টাবলিশমেন্ট তোমার কেমন হয়েছে। তুমি অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছো, তুমি মনে করো এখন 10 লাখ টাকা বেতন পাচ্ছ, 20 লাখ টাকা বেতন পাচ্ছ, তো তুমি এখানে স্বপ্ন দেখতে পারো যে থাক, অনেক অনেক তো হলো, আর তাহলে চাকরি বাকরি করবো না, এখন একটা নিজের বিজনেস শুরু করি। এটা হতে পারে তোমার একটা স্বপ্ন। এতদিন চাকরি করলা, যে এখন এসে তাহলে নিজের একটা কোম্পানি গঠন করি। তো শুধু এটা না, আরো স্বপ্ন হতে পারে। অনেকের স্বপ্ন হতে পারে যে ঠিক আছে, নিজের জন্য তো অনেক কিছুই করলাম, তাহলে পরকালের জন্য এখন কিছু করি, একটা মাদ্রাসা করি, একটা এতিমখানা করি, একটা মন্দির করি, একটা স্কুল কলেজ করি একটা। আচ্ছা, তারপরে আবার মানুষের স্বপ্ন এরকমও হতে পারে যে ঠিক আছে, নিজের জন্য সমাজের জন্য অনেক কিছু করা হলো, এখন একটু আরো সমাজের ওতপ্রোতভাবে জনসেবা করি, একটু এমপি হওয়ার চেষ্টা করি, অথবা আমার ইউনিয়ন পরিষদের আমি চেয়ারম্যান হওয়ার চেষ্টা করি, পৌরসভার মেয়র হওয়ার চেষ্টা করি। তো এই সময়টাতে কিন্তু মানুষের এই স্বপ্নগুলো, তার মানে কিন্তু এই না যে এর আগে হয় না বা পরে হবে না, সাধারণত কথা বলতেছি আমি। এরপরে যদি তুমি দেখো এই 55 থেকে 60-65 বছর বয়স পর্যন্ত, এই সময়টাতে আমাদের আরো কিছু জিনিস বেশি দেখা দেয়। যেমন আমি যদি এখন বলি যে উই প্ল্যান ফর হজ, তার মানে কিন্তু এই না যে এর আগে মানুষ হজে যায় না, যায়। কিন্তু তুমি একটু দেখো আমাদের টেন্ডেন্সি গুলো, যারা আমাদের সমাজ থেকে হজে যায় সাধারণত একটু বয়স হয়ে যায়। আচ্ছা, নট অনলি দ্যাট, আমরা মসজিদমুখী বেশি হই, আমরা নামাজ কালাম পড়ি, মুসলিমদের কথা বলতেছি, অন্য ধর্মের ক্ষেত্রেও তাদের ধর্ম অনুযায়ী তারা করে। দেখা যাচ্ছে যে যেই মানুষটা 20 বছর আগে নামাজই পড়তো না, সেই মানুষটা এখন মসজিদে প্রথম কাতারে আজান হওয়ার আগেই চলে যায়। ওই মানুষটা এখন দাড়ি রেখেছে, ওই মানুষটা এখন সব সময় তসবিহ জপে। কারণ কি? কারণ মৃত্যুর ভয় ধরেছে। তো 50-60 বছর বয়স যখন আমাদের আসে, তখন আমাদের একটা যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে,
এটা সব ধর্ম মতেই আমরা স্পেশালি আমরা বিশ্বাস করি যে যে কোনো সময় আমাদের মৃত্যু কিন্তু হতে পারে, বাট একটা যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা হচ্ছে যে আমাদের অ্যাভারেজ সরি আমাদের দেশে এখন অ্যাভারেজে মানুষ কত বছর বাঁচে তোমরা কেউ জানো নাকি স্ট্যাটিস্টিক্স? 60 না, 60 তো বহুত আগে ছিল, এখন আরো বেশি, খুব সম্ভবত 70, মানে ওয়ার্ল্ডের যে বোধহয় স্ট্যাটিস্টিক্সটা অ্যারাউন্ড 70। কিছুদিন আগে দেখছিলাম 73 বছর বাঁচে। হ্যাঁ, এই তোমার ইনফরমেশনটা ঠিক আছে, এখন আমার পারফেক্টটা মনে পড়ছে, 73 বছর বাঁচে। এখন আবার চেঞ্জ হতে পারে, যাই হোক। এই যে দেখো, তার মানে এই যে 60 বছর যখন পার হয়ে যায় তখন কিন্তু আমাদের ওই যে মৃত্যুর ভয়টাও কিন্তু আমাদের ধরে। এতদিন হয়তো বা তুমি গায়ে লাগাওনি, এখন তোমার মাথাতেই আসতেছে না, এখন তোমার বয়স ধরা 20 বছর, 19-20 বছর। এই তুমি যখন 50 বছর পার হবে তখন দেখবা তোমার আমারও মধ্যে কিন্তু একটা মৃত্যুর ভয় ধরবে। তার মানে আমরা লাইফটাকে এই বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করে নিলাম। এখন ভাগ করার কারণ আছে কিন্তু, এবং এই প্রতিটা ভাগের মধ্যে রিলেশনশিপ আছে। যেমন কারো যদি গ্রোয়িং আপটা ভালো না হয় তাহলে সে পড়াশোনায় ভালো হবে না, কারো যদি পড়াশোনাটা ভালো না হয় তাহলে তার এস্টাবলিশমেন্ট বেশি ভালো হবে না, কারো যদি এস্টাবলিশমেন্ট বেশি না হয়, আমরা বলছিলাম যে তুমি আজকে 20 লাখ টাকা ইনকাম করো, তো এই এস্টাবলিশমেন্ট তোমার কেমন সেটার উপরে ডিপেন্ড করবে তুমি কেমন স্বপ্ন দেখবা। তুমি কি এতিমখানা করার স্বপ্ন দেখবা, এমপি হওয়ার স্বপ্ন দেখবা, নাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখবা, সেটা ডিপেন্ড করবে তোমার এস্টাবলিশমেন্ট কেমন। তুমি কি হজে যাওয়ার পরিকল্পনা করবা, নাকি তোমার দিনই চলতেছে না, এটা ডিপেন্ড করবে তোমার এস্টাবলিশমেন্টের উপরে। আমরা বললাম যে 50-60 বছর বয়সে মানুষ হজের পরিকল্পনা করে, এমপি হওয়ার পরিকল্পনা করে। আবার আমরা কিন্তু এরকম মানুষও দেখি যে 60 বছর বয়সে রাস্তায় রিক্সা চালাচ্ছে, কি দেখা যায় না? অনেক দেখা যায়। কারণ কি? কারণ হচ্ছে যেই মানুষটার এই জায়গাটা ঠিক মতো কাটেনি, এই জায়গাটা ঠিক মতো কাটেনি, ওই মানুষটাকে আজকে 60 বছর বয়সে রিক্সা চালাতে হচ্ছে। অনেকে কোশ্চেন করবো, স্যার সে তো জন্মগতভাবেই গরিব। সেটাই তো হতে পারে, ইটস ফেইট। গরিব বিধায় তার পড়াশোনা ভালো হয়নি, গরিব বিধায় তার এস্টাবলিশমেন্ট ভালো হয়নি, গরিব বিধায় সে গরিবই রয়ে গেল। দ্যাটস ওয়াই সে আজকে হজের কথা চিন্তা না করে সে চিন্তা করতেছে কিভাবে তার কালকের দিনটা পার হবে। সো এই যে আমরা লাইফটিকে ছোট ছোট ভাগে ভাগ করলাম, ঠিক এরকমই একটা কোম্পানির লাইফটাকেও ছোট ছোট ভাগে ভাগ করতে হয়। কারণটা কি? কারণ হচ্ছে কোম্পানির, মনে করো যে একটা কোম্পানির লাইফ হচ্ছে 20 বছর, তো 20 বছর এই বিজনেসটা চলবে। এখন আজকে আমরা বিজনেসটা শুরু করলাম, শুরু করে আমরা যদি রেগুলার হিসাব নিকাশ না করি যে আমাদের কাজটা কেমন হচ্ছে, আমি যদি তোমাদের কোনো কুইজ না নিই, কোনো মিড টার্ম না নিই, সরাসরি একটা ফাইনাল নিলাম, আমাদের অবশ্য সেমিস্টারটার সাথে খুব একটা যায় না এক্সাম্পলটা, এরপরও কিছুটা যায়, আমাদের তো 3-4 মাসেরই ব্যাপার। তাহলে ফাইনালে গিয়ে তুমি খারাপ করলা কথার কথা, তখন কিন্তু আর কিছু করার নেই। আর যদি মনে করো আমি 3-4টা আমাদের কুইজ হয়, একটা কুইজে তুমি খারাপ করলা, তুমি এখন মনে হতে পারে না আরেকটু পড়াশোনা করতে হবে, আসলে এত খারাপ করা যাবে না। মিড টার্মে তুমি একটু ভালো করলা, তোমার একটু ফেইথ বাড়লো যে না, কুইজের থেকে মিড টার্ম ভালো দিয়েছি, তার মানে ফাইনালটা ভালো করা যাবে। তুমি মিড টার্মেও খারাপ করলা, তুমি এখন ভাবতে পারবা যে না, আর কোনোভাবেই আর গড়িমসি করা যাবে না, এখন থেকে সিরিয়াস হতে হবে যাতে ফাইনালটা আমি ভালো করে পড়াশোনা করতে পারি। তো এই যে ছোট ছোট ভাগে কিন্তু দেখো, কুইজ হচ্ছে 2 উইকস বা 3 উইকস পরে কুইজ, 6 উইকস বা একটা সময় পরে হচ্ছে মিড টার্ম এক্সাম, এরপরে আরো একটা কুইজ, এরপরে অ্যাসাইনমেন্ট করতেছি আমরা, প্রেজেন্টেশন নিচ্ছি আমরা, তারপরে ফাইনালি এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার
আমরা হয়তো বা গিয়ে সেমিস্টার ফাইনাল দিচ্ছি। তার মানে সেমিস্টারটা এমনিতেই আমাদের অনেক ছোট, একটা বছরকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। এরপরে ওই 4 মাসের সেমিস্টারটাকে দেখো তুমি আরো কত ছোট ছোট ভাগে তুমি ভাগ করতেছো, কেন? তাহলে তোমার রেজাল্টটা ঠিক থাকতেছে। তো ঠিক এরকমই যে একটা বিজনেস অর্গানাইজেশনের যে লাইফ, এই লাইফটাকেও কিন্তু ছোট ছোট ভাগে ভাগ করতে হয়। যদি একেবারে বিজনেসের লাইফ শেষে যদি আমরা এটাকে ভাগ করতে পারফরমেন্স অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু কোম্পানির পারফরমেন্স ভালো হলো নাকি খারাপ হলো তখন এটা আর খুব একটা গুরুত্ব বহন করে না। কারণ খারাপ করলেও কিছু করার থাকে না, ভালো করলে ভালো করলাম, কিন্তু খারাপ করলে ইমপ্রুভমেন্ট করার জায়গা থাকে না। দ্যাটস ওয়াই একটা কোম্পানির পারফরমেন্সটাকে কন্টিনিউয়াস মনিটর করার জন্য কোম্পানির লাইফটাকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। এটাই হচ্ছে টাইম পিরিয়ডিসিটি অ্যাজাম্পশনের মেইন কথা। তো আমরা অ্যাকাউন্টিং এর 4টা প্রিন্সিপাল দেখেছি, 4টা অ্যাজাম্পশন দেখলাম। অ্যাজাম্পশন আর প্রিন্সিপালের মধ্যে ডিফারেন্স বলেছিলাম যে অ্যাজাম্পশন গুলো হচ্ছে একটু ফ্লেক্সিবিলিটি থাকে। অ্যাজাম্পশন যে আমরা সব সময় মেনে চলতে পারবো অথবা সব সময় মেনে চলবো এরকম নাও হতে পারে, বাট প্রিন্সিপালস আর ভেরি টাফ। প্রিন্সিপালস আমাদেরকে মেনে চলতেই হবে। প্রিন্সিপালস যদি আমরা মেনে না চলি তাহলে কিন্তু আমাদের পেনাল্টি অথবা ফাইন হতে পারে। তো এই হচ্ছে অল অ্যাবাউট অ্যাজাম্পশন। এখন আজকে মূলত হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর একেবারে, আমরা তো আগের থেকে একটা পারসেপশন আমাদের ছিল যে এখানে অঙ্ক থাকবে, ম্যাথ থাকবে। তো আজকে আমরা ম্যাথের টপিক নিয়ে কথা বলতে পারবো। এই এখন যে টপিকটা আমরা শুরু করলাম, এই টপিকটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। ইকুয়েশন অবশ্য আমার থেকে তোমরা আরো ভালো জানার কথা, কারণ তোমাদের সায়েন্সে অনেক ইকুয়েশন, সমীকরণ। তো এই যে ইকুয়েশন অথবা সমীকরণ, এই ইকুয়েশন বা সমীকরণ জিনিসটা আসলে কি? এই যে আমি 2টা ইকুয়েশন লিখলাম, আমি যদি শুধু এইচ লিখি এটা কোনো ইকুয়েশন হয়নি, এটা কোনো ইকুয়েশন হয়নি। আমি যদি লিখি এইচ প্লাস ভি ইকুয়াল সি মাইনাস ডি প্লাস 20, এটাও কিন্তু ইকুয়েশন। তো ইকুয়েশন তোমরা যেহেতু অনেক ভালো বুঝার কথা, নিশ্চয়ই বুঝো, এই জন্য আমি আমার মতো করে জাস্ট একটু এক্সপ্লেইন করি। ইকুয়েশনে আসলে কয়েকটা এলিমেন্টের মধ্যে একটা রিলেশনশিপ থাকে। যেমন এই যে এফ ইকুয়াল এম এ, এখানে এই এফ, এম এবং এ, এই 3টার মধ্যে একটা রিলেশনশিপ আছে। এম আর এ যদি মাল্টিপ্লাই করি আমরা তাহলে এফ এর সমান হয়। তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন সাম আইটেম, কয়েকটা এলিমেন্ট অথবা কয়েকটা উপাদানের মধ্যে একটা রিলেশনশিপই হচ্ছে ইকুয়েশন। সো ইকুয়েশনের ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বলি, এখানে যে আমি 3টা ইকুয়েশন লিখলাম, দেখো প্রতিটা ইকুয়েশনেই কিন্তু মাঝখানে একটা সেপারেশন ইকুয়েশন সাইন আছে, ইকুয়াল সাইন আছে। তার মানে ইকুয়েশনে 2টা পার্ট থাকবে এবং 2টা পার্টের ভ্যালু সমান হতে হবে। আমরা লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এরকম অঙ্কও করেছি অনেক। তো এরকম তোমরা অনেক ইকুয়েশন জানো, তোমাদের ফিজিক্স কেমিস্ট্রিতে অনেক ইকুয়েশন ছিল, কম্পিউটারেও নিশ্চয়ই অনেক ইকুয়েশনই অথবা ম্যাথমেটিক্যাল অনেক ইকুয়েশন তোমাদেরকে সলভ করতে হয়। তো আমাদের অ্যাকাউন্টিং এ হচ্ছে একটা ইকুয়েশন আছে যেটাকে আমরা বলে থাকি বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন।
বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই ইকুয়েশনটা হচ্ছে, এখানে আসলে তিনটা জিনিসের মধ্যে একটা রিলেশনশিপ আছে। অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এই তিনটা আইটেমের মধ্যে যে রিলেশনশিপ, এটাকেই আমরা বলে থাকি অ্যাকাউন্টিং এর ইকুয়েশন। সংক্ষেপে যদি লিখি, সংক্ষেপে অবশ্যই এটাকে আমরা লিখি এ ইকুয়াল এল প্লাস ওই। ও আর ই কিন্তু একটা আইটেম, ও এবং ই আলাদা কোনো আইটেম না, দুইটা মিলেই হচ্ছে ওনার্স ইকুইটি। এই ইকুয়েশনটা প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রেই প্রযোজ্য, প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রেই এই ইকুয়েশনটা প্রযোজ্য এবং সব সময় প্রযোজ্য। একটা কোম্পানিতে এই তিনটা এলিমেন্ট থাকে। একটা কোম্পানিতে অ্যাসেট থাকে, একটা কোম্পানিতে লায়াবিলিটি থাকে, একটা কোম্পানিতে ওনার্স ইকুইটি থাকে। এই তিনটা জিনিস আলাদা আলাদা করে নিশ্চয়ই আমরা এক্সপ্লেইন করব। তার আগে আমাদেরকে প্রথমত হচ্ছে, এখন আমরা ধরে নেই এবং এটাই বাস্তব যে যে কোনো কোম্পানিতে যা কিছু আছে, একটা কোম্পানিতে কি কি থাকতে পারে। একটা কোম্পানিতে মেশিন থাকতে পারে, ফার্নিচার থাকতে পারে, বিল্ডিং থাকতে পারে, ল্যান্ড থাকতে পারে, কম্পিউটার থাকতে পারে, তারপরে টাকা পয়সা থাকতে পারে, কোম্পানিতে কিছু প্রোডাক্ট থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। কোম্পানির ব্যাংকে লোন থাকতে পারে, কোম্পানি আবার কোনো কাস্টমারের কাছ থেকে টাকা পেতে পারে। তো একটা কোম্পানিতে যা কিছু আছে সবকিছুই কিন্তু এই তিনটা ক্যাটাগরির মধ্যেই পড়ে, অ্যাসেট, লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটি। এর বাইরে আসলে কোনো কিছুর অস্তিত্ব নেই, এর বাইরে কোনো কিছুই নেই। এবং এই তিনটা এলিমেন্টের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে কেমন, যে একটা কোম্পানির টোটাল লায়াবিলিটি এবং টোটাল ওনার সিকিউরিটি যদি আমরা যোগ করি, তাহলে সেটা অবশ্যই কোম্পানির টোটাল অ্যাসেটের সমপরিমাণ হবে। অন্যভাবে একটা কোম্পানির অ্যাসেট থেকে যদি আমরা লায়াবিলিটিস মাইনাস করি, তাহলে সেটা ওনার সিকিউরিটির সমান হবে। অন্যভাবে আমরা যদি অ্যাসেট থেকে ওনার সিকিউরিটি মাইনাস করি, তাহলে সেটা লায়াবিলিটির সমান হবে। আলটিমেটলি এগুলোর কথা কিন্তু সেম। তো এই ইকুয়েশনটা দিয়েই কিন্তু আমাদের অ্যাকাউন্টিং এর প্রথম ম্যাথ শুরু হবে। আজকে আমরা এই তিনটা আইটেম কি, অ্যাসেট বলতে আমরা কি বুঝি, লায়াবিলিটিস বলতে আমরা কি বুঝি, আর ওনার সিকিউরিটি বলতে আমরা কি বুঝি, এই তিনটা আইটেম চেনার চেষ্টা করব। আচ্ছা, তো এই তিনটা জিনিস এক্সপ্লেইন করার আগে আমি আরেকটা কথা একটু রিপিট করি। আমরা কিন্তু আগেও বলেছিলাম যে অ্যাকাউন্টিং ক্লাসে আমরা যা কিছু কথা বলতেছি সবকিছু কিন্তু হচ্ছে একটা কোম্পানির জন্য কথা বলতেছি। যা এই যে অ্যাসেট, অ্যাসেট বলতে আমরা একটা কোম্পানির অ্যাসেটের কথা বলতেছি, যে একটা কোম্পানিতে কি কি অ্যাসেট থাকে। এই যে লায়াবিলিটিস, একটা কোম্পানির মধ্যে কি কি লায়াবিলিটিস থাকে অথবা থাকতে পারে। ওনার সিকিউরিটি, একটা কোম্পানিতে ওনার সিকিউরিটি কি পরিমাণ। তার মানে এভরিথিং আমরা কথা বলতেছি একটা কোম্পানির জন্য। তাহলে এখন প্রথম আমরা দেখি যে অ্যাসেট বলতে আমরা কি বুঝি। অ্যাসেট বোঝা খুবই সহজ, এটা আমরা সবাই জানি, আমাদের সবারই কিছু না কিছু অ্যাসেট আছে। অ্যাসেট বলতে তো আমরা সম্পদ মিন করে থাকি। তাহলে অ্যাসেট হচ্ছে
রিসোর্সেস, এই রিসোর্স আর অ্যাসেট কিন্তু সিনোনিম, আসলে একই জিনিস। তো এখন একটা কোম্পানির অ্যাসেট বলতে আমরা কাকে মিন করতেছি সেটাই হচ্ছে ফ্যাক্ট। তাহলে একটা কোম্পানির অ্যাসেট বলতে আমরা ওই রিসোর্সেস গুলোকে মিন করি, রিসোর্সেস owned and controlled by the company। দেখো এখানে owned এবং controlled এই কথা দুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। own মানে হচ্ছে কোনো কিছু মানে own করা, নিজস্ব কোনো কিছু, ওনারশিপ, মালিকানা। আর কন্ট্রোল হচ্ছে যে তোমার নিজের যদি কোনো কিছু না হয় তাহলে কিন্তু সেটাকে তুমি আসলে কন্ট্রোল করবা না। আচ্ছা, তোমার নিজের যে হাতের কলমটা আছে অথবা তোমার যে কাছে যে ক্যালকুলেটরটা বা মোবাইলটা আছে, তোমার নিজের যেটা, তুমি চাইলে এটাকে ভেঙে ফেলতে পারো, কাউকে ফ্রিতে গিফট করে দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আরেকজনেরটা কিন্তু পারবা না, বিকজ আরেকজনেরটা আসলে তুমি ওন করো না। তোমাদেরটা অবশ্য তোমরা এখনই খুব একটা পারবা না, কারণ তোমার যে মোবাইল ফোনটা, এই মোবাইল ফোনটা তোমার হলেও এটা মোস্ট অফ দ্য কেজেস কিন্তু কিনে দিয়েছে তোমার ফ্যামিলি, তোমার বাবা মা অথবা ভাই বোন কিনে দিয়েছে। তার মানে তুমি আজকে তোমার ফোনটা যদি ভেঙে ফেলো, কালকে গিয়ে যদি বাসায় আবার বলো যে আম্মু আমাকে আরেকটা মোবাইল কিনতে হবে, 30,000 টাকা দাও, তাহলে কিন্তু খবর আছে। তার মানে তোমার ফোনটা আসলেই তোমার, কিন্তু যেহেতু এটার ফাইন্যান্স বা টাকা পয়সা দিয়েছে ফ্যামিলি, তার মানে ফ্যামিলির একটা কন্ট্রোল আছে। যেমন আমার মোবাইলটার কথা যদি আমি বলি, আমার মোবাইলটা যদি আমি ভেঙে ফেলি অথবা আমি আমার কোনো বন্ধুকে ফ্রিতে দিয়ে দিলাম, আমি আসার সময় একটা কিনে নিয়ে আসলাম, কেউ আমাকে জিজ্ঞেস করবে না, কারণ আমার এত খবর, আমি টাকাটা আসলে কিভাবে খরচ করলাম, এই একটা মোবাইল কাকে দিলাম না দিলাম, এটা আসলে ফ্যামিলিতে ফ্যাক্ট না। কারণ তার মানে এই মোবাইলটা আমি যদি ভেঙেও ফেলি আমার নিজেরটা, কেউ কিছু বলার নেই, তুমি অথবা তোমরা অথবা ইভেন আমার ফ্যামিলিরও দু একজন কেউ কিছু বলার নেই, কারণ মোবাইলটা আমি নিজের টাকা দিয়ে কিনেছি, যদিও আমার ফোনটা আমার নিজের টাকায় কেনা না। আচ্ছা, তাহলে দেখো কোনো একটা কোম্পানির অ্যাসেট বলতে হচ্ছে ওই কোম্পানির নিজস্ব যেগুলো রিসোর্স আছে, সম্পদ আছে, এই সম্পদগুলোকে আমরা ওই কোম্পানির অ্যাসেট বলবো। এখন অ্যাসেটের আমি ক্যারেক্টারিস্টিক্স একটু বলি। অ্যাসেটকে আমরা চিনবো কিভাবে? অ্যাসেটকে চেনার একটা খুব সহজ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে assets will provide future economic benefit। আচ্ছা, কথা কি বোঝা যাচ্ছে নাকি শুধু চুপচাপ শুনতেছো? জি স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে অ্যাসেট চিনবো কিভাবে? যেমন প্রথমত হচ্ছে আমরা আসলে অ্যাসেট হচ্ছে তুমি আমি আশেপাশে যা কিছু দেখি সবই কিন্তু অ্যাসেট। যেমন এক্সাম্পল যদি এখন তুমি লিখো, তাহলে অ্যাসেটের এক্সাম্পল বলতে আমরা লিখতে পারি ল্যান্ড, বিল্ডিং, তারপরে মেশিন, তারপর তোমার পিসি বা ল্যাপটপ, তারপরে ইভেন তুমি যে তোমার ড্রেস, ক্লথস, তোমার শু, তোমার চশমা, ইভেন তোমার যে 5 টাকা দামের কলম, এর থেকেও ছোট একটা আলপিন, তুমি যে চশমাটা পরে আছো সেটা, এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে অ্যাসেট। আর সব থেকে পাওয়ারফুল অ্যাসেট মনে রাখবা ক্যাশ। ক্যাশের থেকে পাওয়ারফুল কোনো অ্যাসেট নাই। কারণ তোমার একটা বিল্ডিং আছে, তুমি কিন্তু বিল্ডিংটাকে সহজে ক্যাশে রূপান্তর করতে পারবে না। তোমার পকেটে যদি কোনো টাকা না থাকে, তোমার একটা আইফোন আছে, তুমি কিন্তু আজকে দুপুরে লাঞ্চ করতে পারবে না। কারণ কি? কারণ আইফোন নিশ্চয়ই তুমি বিক্রি করে লাঞ্চ করবে না। আর আইফোন বিক্রি করতে তুমি লাঞ্চ কি করতে চাইলেও সেটার কাস্টমার পাইতে হবে, টাকা পাইতে হবে, ততক্ষণে লাঞ্চের টাইমই থাকবে না। আর তোমার কাছে যদি টাকা থাকে
তাহলে কিন্তু তুমি একটা আইফোন কিনতে বেশিক্ষণ সময় লাগবে না। আইফোনও কিনতে পারা যাবে, লাঞ্চও করা যাবে, ফ্রেন্ডদের সাথে ট্রিটও দেওয়া যাবে, যা খুশি তাই করা যাবে। একটা অস্ত্র কিনে মানুষকে থ্রেটও দেওয়া যাবে। তার মানে ক্যাশ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাসেট, কারণ ক্যাশকে আমরা যে কোনো অ্যাসেটে রূপান্তর করতে পারি। ক্যাশকে আমরা জমিতে রূপান্তর করতে পারি। কিভাবে? টাকা থাকলে জমি কেনা যাবে। ক্যাশকে ল্যাপটপে রূপান্তর করা যাবে, কারণ ক্যাশ টাকা থাকলে ল্যাপটপ কেনা যাবে। ক্যাশকে অ্যাপার্টমেন্টে রূপান্তর করা যাবে, ক্যাশ থাকলে ফ্ল্যাট কেনা যাবে। দ্যাটস ওয়াই ক্যাশ হচ্ছে সব থেকে পাওয়ারফুল অ্যাসেট। এখন অ্যাসেটকে চেনার যেটা ক্যারেক্টারিস্টিক্স বললাম, যে অ্যাসেট ফিউচারে আমাদেরকে বেনিফিট দেবে। যে কোনো অ্যাসেট কিন্তু আমাদেরকে বেনিফিট দেয়। এই যে চশমাটা তুমি পরো, এটা কিন্তু তোমাকে বেনিফিট দেয়, কারণ চশমা না পরলে তুমি ভালো দেখতা না। সামারে যে টি শার্ট পরি আমরা, মনে করো একটা 100 টাকা দামের টি শার্ট, আরো কম দামেও পাওয়া যায়, বেশি দামেও পাওয়া যায়, এটাও তোমাকে বেনিফিট দেয়। মনে করো যত কম দামেরই একটা পোশাক হোক, 100 টাকা দিয়ে একটা শার্ট, 300 টাকা দিয়ে একটা জিন্স, এই পোশাক আশাকটা কি বেনিফিট দেয়? পোশাক আশাক ছাড়া মানুষ সোসাইটিতে চলতে পারবে না। যেমন ল্যাপটপ, মোবাইল তোমাকে কি বেনিফিট দিচ্ছে? নিশ্চয়ই কোনো না কোনো বেনিফিট দিচ্ছে। এখন তো আমাদের ল্যাপটপ মোবাইলেই পুরো এডুকেশন সিস্টেম চলে আসছে। একটা বাড়ি তোমাকে বেনিফিট দিচ্ছে কি? বাড়িটাতে তুমি থাকতে পারতেছো। সো অ্যাসেট যেখান থেকেই আমরা বেনিফিট পাবো সেটাই হচ্ছে অ্যাসেট। এবং একটা কোম্পানির অ্যাসেট বলতে মনে রাখবা, কোম্পানিটার নিজস্ব যা যা ওটাই হচ্ছে কোম্পানির অ্যাসেট। আমার একটা কিছু আছে, আমার ল্যাপটপটা কিন্তু তোমার অ্যাসেট না, তোমার ফোনটা কিন্তু, তোমার স্মার্টফোনটা কিন্তু আমার অ্যাসেট না, তোমার ফ্রেন্ডেরও না। তোমারটা হচ্ছে তোমার অ্যাসেট, আমারটা হচ্ছে আমার অ্যাসেট। তো এরকম একটা কোম্পানির নিজস্ব যেগুলো অ্যাসেটস আছে, শুধু ওগুলোকেই আমরা বলবো ওই কোম্পানিটার অ্যাসেট। এক্সাম্পল দিয়েছি, আরো আমরা পাবো। লায়াবিলিটি হচ্ছে দায়। দায় হচ্ছে তোমার কোম্পানির কাছে কেউ যদি কোনো টাকা পয়সা পেয়ে থাকে, যেমন ব্যাংক থেকে আমরা একটা লোন নিলাম, তাহলে ব্যাংক আমাদের কাছ থেকে টাকা পাবে। মনে করো যে একটা দোকান থেকে তুমি বাকিতে কোনো কিছু কিনলে, একটা মোবাইল অথবা একটা ল্যাপটপ বাকিতে কিনেছি আমরা, তার মানে ওই মোবাইল বা ল্যাপটপ যার কাছ থেকে কিনেছি তারা আমাদের কোম্পানির কাছে এখন টাকাটা পাবে। একটা ফার্নিচার বাকিতে কিনলাম, সে আমাদের কাছ থেকে টাকা পাবে। সো লায়াবিলিটি হচ্ছে এক্সটার্নাল ক্লেমস against the assets of the company। মানে কোম্পানিতে যে পরিমাণ অ্যাসেট আছে এর বিপরীতে কিন্তু দায় থাকতে পারে। যেমন তোমার কোম্পানিতে, মনে করো যে আমাদের কোম্পানিতে আমরা একটা মেশিন কিনলাম 10 লক্ষ টাকা দিয়ে, তো এই মেশিনটা নিশ্চয়ই আমাদের অ্যাসেট, কিন্তু এই মেশিনটা আমরা বাকিতে কিনলাম, তাহলে বাকিতে যার কাছ থেকে কিনলাম তারা নিশ্চয়ই আমাদের কাছ থেকে তাহলে 10 লাখ টাকা পাবে। সো এই সম্পদটার বিপরীতে এই 10 লাখ টাকা কিন্তু আমার লায়াবিলিটিও থাকলো। আমরা একটা ব্যাংক থেকে লোন নিলাম, তো লোন যদি ব্যাংক থেকে নেই তাহলে ব্যাংক আমাদেরকে কিছু টাকা দিল, তো টাকাটা কিন্তু আমাদের কাছে সম্পদ, কিন্তু এই টাকাটা আমাদের কাছে যে আসলো, ব্যাংক কিন্তু আমাদের কাছ থেকে আবার এত টাকা পাবে। তার মানে ব্যাংকের কাছে আমাদের একটা লায়াবিলিটি হলো যে এই টাকাটা ব্যাংকে আমাদেরকে পরিশোধ করতে হবে। সো এগুলোই হচ্ছে লায়াবিলিটিস। মানে একটা কথা আমরা কনসেপ্ট মনে রাখবো এভাবে, যে কোম্পানির কাছে যদি বাইরের কেউ কোনো টাকা পয়সা পেয়ে থাকে, বাইরের কথাটা বলতেছি এজন্যই, এক্সটার্নাল, কোম্পানির মালিক বাদে অন্য কেউ যদি কোম্পানির কাছে কোনো টাকা পায় তাহলে সেটা হলো লায়াবিলিটিস। কোম্পানির মালিক ছাড়া অন্য কেউ টাকা পাইতে পারে কিভাবে? ওই যে বললাম,
কারো কাছ থেকে একটা ফার্নিচার বাকিতে কিনলাম, কারো কাছ থেকে কিছু র মেটেরিয়াল বাকিতে কিনলাম, একটা ব্যাংকের কাছ থেকে আমরা কিছু লোন নিলাম, একটা ফ্রেন্ডদের কাছ থেকে কিছু লোন নিলাম। কোম্পানির মালিক ছাড়া অন্য কেউ যদি কোম্পানির কাছ থেকে কোনো কিছু টাকা পয়সা পেয়ে থাকে তাহলে সেগুলোই হলো কিন্তু লাইবিলিটি। আচ্ছা, তো অ্যাসেট চিনলাম, লাইবিলিটি চিনলাম। লাইবিলিটিজের এক্সাম্পল আমি এখন তোমরা না বুঝলেও এক্সাম্পল আমি দুইটা লিখে দিচ্ছি, এগুলো মনে রাখবা, অঙ্ক করার সময় আমাদের কাজে লাগবে। খুব কমন লাইবিলিটিজের এক্সাম্পল হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল। দেখো এগুলো আসবে আমাদের অঙ্কের সময়। পেয়েবল, পেয়েবল মানে হচ্ছে যেটা আমাদেরকে পে করতে হবে। তার মানে যেটা পে করতে হবে মানে কি, সে আমার কাছে নিশ্চয়ই টাকা পায়, সো এটা আমার লাইবিলিটিস। একটা চায়ের দোকান থেকে সিঙ্গারা খাইলাম আজকে একটা বাকিতে, তার মানে ওই চায়ের দোকানটা আমার কাছ থেকে 5 টাকা পায়, সো এটা আমার লাইবিলিটিস, পেয়েবল। আর ইকুয়েশনের লাস্ট যে এলিমেন্ট সেটা হচ্ছে ওনার্স ইকুইটি। এই ওনার্স ইকুইটিটা হচ্ছে আসলে ওনারের ক্যাপিটাল, কিন্তু মানে একটা বিজনেসে যে ক্যাপিটাল থাকে, ওনার যে পরিমাণ ক্যাপিটাল নিয়ে আসে। দেখো একটু যদি আমরা চিন্তা করি যে প্রতিটা বিজনেস কিন্তু কাউকে না কাউকে স্টার্ট করতে হয়, ইনভেস্ট করতে হয়, বিনিয়োগ করতে হয়। সেটা একজন মানুষও হতে পারে, একাধিক মানুষ মিলিয়েও হতে পারে। তো এই ওনার্স ইকুইটিটা মানে মালিকের যে সত্তা বা মালিকের যে ক্যাপিটাল, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে ওনারশিপ ক্যাপিটাল ইনভেস্টেড ইন দ্য বিজনেস। বিজনেসে ওনার যে পরিমাণ ক্যাপিটাল ইনভেস্ট করে বিজনেসের অ্যাক্টিভিটিস পরিচালনা করার জন্য, সেটাই হচ্ছে ওনার্স ইকুইটি বা ক্যাপিটাল। এখন লাইবিলিটিস আর ওনার্স ইকুইটি কোম্পানির জন্য কিন্তু দুটাই লাইবিলিটিস, মনে রাখতে হবে। লাইবিলিটিজে আমরা একটা শব্দ ব্যবহার করেছিলাম যে এক্সটার্নাল ক্লেম। এক্সটার্নাল ক্লেম বলেছি এজন্যই যে কোম্পানির মালিক ছাড়া অন্য কেউ যদি টাকা পায় তাহলে সেটা হলো লাইবিলিটিস। আর ওনার্স ইকুইটি হচ্ছে কোম্পানির কাছে ওনার কি পরিমাণ টাকা পায়। ওনার কি পরিমাণ টাকা পায় কথাটা বলতেছি এজন্যই আমরা কিন্তু একটা অ্যাজাম্পশন করেছি, ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন। সেখানে আমরা বলেছি যে কোম্পানির অ্যাক্টিভিটিস অন্য কোম্পানির অ্যাক্টিভিটিস থেকে আলাদা রাখতে হবে, এবং কোম্পানির অ্যাক্টিভিটিস কোম্পানির ওনারের অ্যাক্টিভিটিস থেকেও আলাদা রাখতে হবে, একসাথে মিক্সড করা যাবে না। সো এই ওনার্স ইকুইটিটা হচ্ছে যে কোম্পানির ওনার কোম্পানিতে যে পরিমাণ ইনভেস্ট করেছে সেটা হচ্ছে ওনারের ইকুইটি অথবা ওনার্স ক্যাপিটাল। এই ওনার্স ইকুইটি কোম্পানিতে একটাই থাকবে, সেটাকে আমরা ক্যাপিটাল বলে থাকি। তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর ইকুয়েশন। স্লাইডে কিন্তু নেক্সটে এই যে আমাদের ইকুয়েশন শুরু হয়ে গেছে যে অ্যাসেটস ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। নেক্সট ক্লাসে আমরা দেখব যে কিভাবে এই ইকুয়েশনটার বোথ সাইডস সব সময় সেম থাকবে। মানে একটা কোম্পানিতে যদি অ্যাসেটের পরিমাণ বাড়ে তাহলে ওই কোম্পানিতে লায়াবিলিটি অথবা ওনার্স ইকুইটির পরিমাণও বাড়বে। একটা কোম্পানিতে যদি অ্যাসেটের পরিমাণ কমে তাহলে লায়াবিলিটিস অথবা ওনার্স ইকুইটি কোনো না কোনো একটার পরিমাণ কমবেই। মানে বোথ সাইডের যোগফল সব সময় সমান হতে হবে। এই ইকুয়েশন দিয়ে আমরা প্রথম চ্যাপ্টারেই আমাদের ইকুয়েশনের অঙ্ক থাকবে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা দেখব যে অঙ্কটা আসলে প্যাটার্ন কেমন হবে, এবং প্যাটার্নটা বলতে আসলে কি, এই যে আমরা বললাম যে ইকুয়েশনের বোথ সাইড সেম থাকবে,
এটাই হচ্ছে অঙ্কের প্যাটার্ন। মানে এই চ্যাপ্টারের অঙ্কটাতে আমাদেরকে প্রমাণ করতে হবে যে একটা কোম্পানিতে যত অ্যাক্টিভিটিস হয়, ইকোনমিক অ্যাক্টিভিটিস, যত লেনদেন হয়, যত লেনদেনই হোক না কেন, কোম্পানির বোথ সাইডে যোগফল কখনো ডিফারেন্ট হবে না। যদি বাম সাইডে বাড়ে তাহলে ডান সাইডেও বাড়ে, যদি ডান সাইডে কমে বাম সাইডেও নিশ্চয়ই কমবে। এখন আমি বললাম কোম্পানির বোথ সাইড, এই ইকুয়েশনটাই কিন্তু হচ্ছে আসলে একটা কোম্পানি। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে প্রতিটা কোম্পানিতেই কিন্তু এই ইকুয়েশনটা আছে। মানে একটা কোম্পানি মানে এই ইকুয়েশনটা, একটা কোম্পানিতে যা কিছু থাকে সবকিছু এই তিনটা আইটেমের মধ্যেই পড়ে, এর বাইরে কোম্পানিতে কোনো কিছুই থাকে না। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমি রিকোয়েস্ট করব যে নেক্সট ক্লাসে আসার আগে তোমরা এই যে স্লাইড এখানে ইকুয়েশনটা আছে এটাও একটু দেখে আসার চেষ্টা করবা, এবং যদি সম্ভব হয় তাহলে রেকর্ডিংটাও একটু শুনে আসার চেষ্টা করবা। নেক্সট ক্লাস থেকেই কিন্তু আশা করা যায় আমাদের ম্যাথ শুরু হয়ে যাবে। এখন তোমাদের আজকেই জিজ্ঞেস করার মতো টুকটাক কোশ্চেন থাকলে আগে আমাকে বলো।